এসেছি এমন অবস্থায় ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। আমাদেরকে ওই ধরনের বিপদে ঠেলে দিয়েছে। এই বিপদ শুধু আমার একার বিপদ ছিল না, এই বিপদ ছিল সমগ্র বাংলাদেশের জনগণের বিপদ। 2007 সালের 11ই জানুয়ারি সারাদিনই ছিল নানা জল্পনা কল্পনা। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ একদল সেনা কর্মকর্তা দুপুরের দিকে বঙ্গভবনে গিয়েছিলেন। সে সময় জেনারেল মঈন ইউ আহমেদ এবং তৎকালীন রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহমেদের সাথে বৈঠকে জরুরি অবস্থা জারির বিষয়টি উঠে এসেছিল। মঈন ইউ আহমেদ প্রেসিডেন্টকে দেশের সর্বশেষ পরিস্থিতি, নির্বাচন, বিরোধী রাজনৈতিক দলের আলটিমেটাম এবং বিদেশি রাষ্ট্রসমূহের অবস্থান, বিশেষ করে নির্বাচনের ব্যাপারে জাতিসংঘের দৃঢ় অবস্থানের কথা জানান। জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রত্যাহার করা হলে যে বিপর্যয় ঘটতে পারে তা সবিস্তারে বর্ণনা করেন। নৌ ও বিমান বাহিনীর প্রধান নিজ নিজ অবস্থান থেকে প্রেসিডেন্টকে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে সচেষ্ট হন। সে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি। যখন সংস্কারের ট্যাবলেট বিক্রি শুরু করল ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি, ফখরুদ্দিন মঈনুদ্দিন চক্রান্ত বিকশিত করে। আমাদের অনেক নেতা ভয়ে ভীত হয়ে দলে দলে একসঙ্গ হল। খালেদা জিয়াকে পরিত্যাগ করলো, তার ডাকে সাড়া দিল না। সেদিন তৃণমূলের নেতাকর্মী, জনসাধারণ খালেদা জিয়াকে শক্তি দেওয়াল। খালেদা জিয়াও চ্যালেঞ্জ নিল, আমি দেশ ত্যাগ করব না। 2007 সালের 22শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে যে ধরনের সহিংস পরিস্থিতির তৈরি হতে পারে সে বিষয়টি গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে বুঝিয়েছেন। সার্বিক বিবেচনায় সামরিক কর্মকর্তারা জরুরি অবস্থা জারির পক্ষে যুক্তি তুলে ধরলেন। দেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে এমন ধারণা পেলেও বিষয়টি নিয়ে 11ই জানুয়ারি সারাদিনই নিশ্চিত হতে পারছিল না আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। 11ই জানুয়ারি দেশে জরুরি আইনের আবরণে সেনা অভ্যুত্থানটি ছিল সেনা প্রধানের নেতৃত্বে গুটি কয়েক উচ্চাভিলাষী সেনা অফিসারের ক্ষমতা গ্রহণের পরিকল্পনা। সেনাপ্রধান মঈনুদ্দিন রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। সেদিন দুপুরে প্রভাবশালী কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক হয়েছিল আওয়ামী লীগ নেতাদের। সে বৈঠকটি হয়েছিল ঢাকাস্থ কানাডীয় হাইকমিশনারের বাসায়। সেখানে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পাশাপাশি আমেরিকার রাষ্ট্রদূত এবং ভারতের হাইকমিশনার উপস্থিত ছিলেন। সে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ ফজলুল করিম সেলিম। শেখ সেলিম বলছিলেন, বিভিন্ন কথার এক পর্যায়ে তারা বলল, এভাবে হলে তো দেশ চলতে পারে না, এভাবে হলে তো বিশৃঙ্খলা, অরাজকতা বাড়বে। আপনার দুই দল যদি সমঝোতায় না আসেন তাহলে অন্যরকম ঘটনা ঘটতে পারে। আমার বাসা সার্চ করা হয় দুইবার, কোনো ওয়ারেন্ট ছিল না। আমার অসুস্থ স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আমরা সব বলি না, কিন্তু কারা এগুলিতে ইন্ধন দিয়েছে। আর এরপর ট্রেনে হিসে যেভাবে আমাকে কারাগারে নিয়ে একটা ড্যাম পড়া ঘর, ইঁদুরে কাটা চাদর, ভাঙা খাট ওর মধ্যে রেখে দেওয়া হয়েছিল। খাবার আসতো জেলখানা থেকে, কোনো দিন হয়তো 3টা বেজে যেত, 4টা বেজে যেত, তারপরে সেখান থেকে খাবার আসতো, বাইরের থেকে কিছু দিতে দিত। আমাদেরকে ওই ধরনের বিপদে ঠেলে দিয়েছে। এই বিপদ শুধু আমার একার বিপদ ছিল না, এই বিপদ ছিল সমগ্র বাংলাদেশের জনগণের বিপদ। একদিকে রাস্তায় আওয়ামী লীগের আন্দোলন এবং অন্যদিকে বঙ্গভবনে সেনা কর্মকর্তাদের তৎপরতা চলছে। একই সাথে সক্রিয় হয়ে উঠেছিলেন ঢাকাস্থ বিদেশি কূটনীতিকরা। পর্দার অন্তরালে কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে অনেকটা অন্ধকারে ছিল সদ্য ক্ষমতা থেকে বিদায় নেয়া দল বিএনপি। দলটি তখন 22শে জানুয়ারির নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। বিএনপি নেত্রী খালেদা জিয়া 10ই জানুয়ারি গভীর রাত পর্যন্ত কুমিল্লায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, কুমিল্লার পদুয়ার বাজারে রাত 9 থেকে 11টা পর্যন্ত জনসভা করেছেন। রাত 1টার সময় ঢাকায় ফিরে আসেন। 11 তারিখ বিকেলের দিকে জানতে পারেন যে সেনাবাহিনী প্রেসিডেন্ট ভবনে গিয়েছে এবং সেখানে কিছু একটা হচ্ছে। জাতিসংঘের কিছু একটা চিঠি নিয়ে সেনাপ্রধান এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টকে দিয়ে জরুরি আইন ঘোষণা করাচ্ছেন। আমরা আলাপ আলোচনায় বিশ্বাস করি, সেজন্য আমরা সংলাপ করব, বিএনপি সংলাপ করবে,
বিএনপি একটি গণতান্ত্রিক দল, নির্বাচনে যেতে চায় এবং বিএনপি নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। কাজে বিএনপি নির্বাচনে বিশ্বাস করে। নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ দরকার, সুষ্ঠু পরিবেশ দরকার, সেই অনুকূল সুষ্ঠু পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের। জাতীয় নির্বাচনের জন্য দাবি জানাচ্ছি এবং জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন কখনো সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। বিএনপিতে কোনো বিভক্তি নেই, কোনো নেই, বিএনপি সকলে ঐক্যবদ্ধ আছে এবং এই যে নানা রকম বিভ্রান্তি পত্রিকায় ছড়ানো হয়, সেগুলো পত্রিকার ভাষা, বিএনপিতে ঐক্যবদ্ধ আছে। আপনারা জানেন আমি তারেক রহমানকে দেখে এসেছি এমন অবস্থায়, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন। সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে, ও রাজনীতি থেকে দূরে থাকবে। এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেই জন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত অংশগ্রহণ রাখবেন। সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবেন, সেটি নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে তীব্র বিরোধের কারণে সহিংস পরিবেশ ছিল অনেকটা সময় ধরে। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ শেষ হবার অনেক আগে থেকেই সে সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিরোধী জোট রাস্তায় আন্দোলন করছিল। এক পর্যায়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল মঈন ইউ আহমেদ জরুরি অবস্থা জারির পেছনে রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক প্রেক্ষাপটকে দায়ী করেন। এ সময় ক্ষমতাধর কয়েকটি দেশের প্রতিনিধি মঈন ইউ আহমেদের সাথে দেখা করে। সব দলের অংশগ্রহণ ব্যতিরেকে নির্বাচনে সেনাবাহিনী সহায়তা করলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রত্যাহারের জন্য তারা জাতিসংঘকে অনুরোধ করবে। সে সময় ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন ডক্টর শোয়েব আহমেদ। 2 জানুয়ারির নির্বাচনে যখন সব দলের অংশগ্রহণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে, তখন সেদিন সব উপদেষ্টাদের বঙ্গভবনে যাবার জন্য অনুরোধ পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। ডক্টর শোয়েব আহমেদ বঙ্গভবনে গিয়ে জানতে পারেন যে 3 বাহিনীর প্রধান রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন। তখন উপদেষ্টা পরিষদের সবাই জানতে পারলেন যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন, কিন্তু বিষয়টি আনুষ্ঠানিকভাবে তখনও তাদের জানানো হয়। এক পর্যায়ে রাষ্ট্রপতি জানালেন যে পরিস্থিতির জটিলতার কারণেই তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিতে হচ্ছে। সবাই রেজিগনেশন নিয়ে চলে যান। সে রাতেই শুরু হয়েছিল আরেকটি সরকার গঠনের প্রক্রিয়া। প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসকে সরকারের প্রধান উপদেষ্টার প্রস্তাব দেয়া হলেও পরে ডক্টর ফখরুদ্দিন আহমদ প্রস্তাব পেয়ে এগিয়ে আসেন। সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা সে প্রক্রিয়া চালিয়েছিলেন। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সে সরকারে অন্যতম উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। রাস্তায় লোক পিটেই মারা হচ্ছে, নির্বাচন করার ব্যবস্থা নাই, নির্বাচন কমিশন অ্যাকসেপ্টেবল না, ভোটার লিস্ট নাই এবং নেতারা এমনকি বসতে বলতে পারল না একত্রে যে কী করে সমাধান হবে। তাহলে সেই নেতৃত্বের কাছে জিজ্ঞাসা করতে যে কেন এই আমাদের কেয়ারটেকার সরকার আসতে হলো, কেন আপনার সমাধান করতে হবে? গণতন্ত্র আসে না, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সেই জন্য যেটা আমরা করেছি বিচার বিভাগের স্বাধীনতা করেছি এবং যেভাবে সুপ্রিম কোর্ট চেয়েছে সেইভাবেই আমরা করে দিয়েছি, কোনো পরিবর্তন করি না। তারপরে নির্বাচন কমিশনকে স্বাধীন করেছি, বিভিন্ন সেক্রেটারিয়েট করে দিয়েছি। তারপরে দুর্নীতি কমিশন সম্পূর্ণভাবে স্বাধীন করেছে। আস্তে আস্তে সব ভেঙে দেওয়া হচ্ছে। নির্বাচনের গণতন্ত্র নাই, নির্বাচন রাজনীতি শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা একটা বিরাট ষড়যন্ত্রের মধ্যে আছি যাতে গণতন্ত্র সফল না হয়। এখন আমাদের শোনানো হচ্ছে উন্নয়নের গণতন্ত্র, জনগণের গণতন্ত্র না। ফখরুদ্দিন আহমেদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং এইচ.এম. এরশাদ সহ মহাজোটের নেতারা। কিন্তু সে সরকার এক পর্যায়ে বিএনপির পাশাপাশি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেপ্তার করেছিল। রাজনীতিবিদদের পাশাপাশি শীর্ষস্থানীয় অনেক ব্যবসায়ীকেও আটক করা হয়েছিল। সংবাদ মাধ্যমের ওপর ছিল কড়া নজরদারি। আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম বলেন, শুরুতে ভালো কথা বলা হলেও পরে সে সরকারের উদ্দেশ্য পাল্টে গিয়েছিল। যে আমাদের রাজনৈতিক দলের ব্যর্থতাই বলবো, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতাই বলবো। তার কারণে এখনো পর্যন্ত বাংলাদেশে একটা যে সুষ্ঠু গণতান্ত্রিক শাসন, সেটা এখনো পর্যন্ত আমরা সেটা এখনো পাইনি। অনির্বাণটা তো হয়েছিল বিকজ অফ পলিটিক্যাল ফেলিয়ার। এটা কেউ বিশ্বাস করুক বা নাই করুক, যে দল ক্ষমতা ছিল সে দেখেনি, যে দল ক্ষমতার বাইরে ছিল তারা হয়তো তারা এক সময় অনেকে বলেছে যে ওনারা বেনিফিশিয়ারি এই ঘটনা হতে পারে, কিন্তু দেখ ওই জিনিসটা তো ভালো ছিল না। একটা পলিটিক্যাল সিস্টেম ব্রেকডাউন হয়ে গেল,
এখন এটা কি কোনো এক্সাম্পল হবে?